আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? পড়াশোনা কেমন চলে? দিনকাল কেমন যায়? সবাই একটু জানিয়ে দিও। হ্যাঁ, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। সবকিছু ঠিকঠাক আছে। তোমাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম বাসায় গিয়ে যেন বই না পড়তে, কেমিস্ট্রি যেন না পড়ো। আমি আশা করি তোমরা কেউ কেমিস্ট্রি পড়ো নাই। অনেকে মনে মনে চিন্তা করছে, ভাই বললেই পড়ি না, আর আপনি তো এখানে নিষেধ করছেন। পড়া তো প্রশ্নই আসে না। তো যারা পড়ো নাই সমস্যা নেই, গতকালকে আসলে আমরা তেমন কিছুই পড়ি নাই, একটু পরিচিত হয়েছিলাম তোমাদেরকে। আর প্রথম দিন যে কথাগুলো না বললেই নয়, প্রথম দিন যে কথাগুলো বলা দরকার, প্রথম দিনে যে কথাগুলো মাথায় রাখা দরকার, সেই জিনিসগুলো তোমাদেরকে বলছিলাম। এটা গতকালকের পর্যন্ত পড়াশোনা ছিল। আজকে আসলে আমরা বইয়ের পড়াশোনায় ঢুকবো, এবং আজকের পরে তোমাদেরকে আমি বলে দেবো না যে বই থেকে কিভাবে তুমি পড়বা। তো সবাই একটু জয়েন করতে থাকুক। আমি কয়েকটা নাম নিতে চাই। সিয়াম আহমেদ জিজ্ঞেস করছে কেমন আছেন। ভালো আছে। ফেসবুকে তানিয়া জামান, তারপর হচ্ছে আরশাদ ইসলাম, কর্ণ বসাক, তারপর হচ্ছে হামিম, অনেকে আছে। তাওসিফ আছে, আব্দুল সিয়াম আছে, অনেকে আছে আমাদের সাথে। সবার নাম পড়তে গেলে দেখা যাবে যে আমার ক্লাসে করা হবে না, শুধু নামই পড়তে হবে। একটা দিন আসবো শিখতে ক্লাসে, যে ক্লাসে কোনো পড়াশোনা হবে না, ওই ক্লাস ধরেই তোমাদের নাম পড়বো। আর তোমরা যে কথা বলো, মনের কথা, সুখ দুঃখের আলাপ, খাজুরে আলাপ, সেগুলো করবো কোন একটা ক্লাসে, এটা হবে। আমি একটু সংক্ষেপে গত ক্লাসটা রিভিউ করে দেই। আমার প্রতি ক্লাসে আমি দেখবো এটা করবো, প্রতিটা ক্লাসে। দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাস 1 ছিল, যেখানে আমরা কোয়ান্টাম মেকানিক্স পর্ব 1, সেখানে তোমাদেরকে শুরুতে বলছিলাম যে কিছু বেসিক শিখি। পদার্থ মানে যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয়, তাকে আমরা পদার্থ বলি, এই তো। এরপর বলছিলাম পদার্থ দুই রকম, একটা হচ্ছে মৌলিক, একটা যৌগিক। মৌলিক পদার্থ মানে কি, যাকে ভাঙলে ওইটা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যৌগিক মানে অন্য কিছু পাওয়া যেতে পারে। মৌলিক পদার্থের যে বিল্ডিং ব্লক, সেটাকে আমরা পরমাণু বলি, আর যৌগিক পদার্থের বিল্ডিং ব্লককে আমরা অণু বলি। তোমাদেরকে আরেকটা কাজ দিয়েছিল, সেটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম অন্তত দুইটা বন্ধুকে শিখর কথা বলতে বলছিলা। দুইটা বন্ধুকে শিখর কথা বলবা, শিখতে কি হয় না হয়, কেমনে পড়ানো হয়, শিখর অ্যাপটা কেমন, এক্সাম এক্সপিরিয়েন্স কেমন, ক্লাস এক্সপিরিয়েন্স কেমন, এগুলো দুইটা বন্ধুকে বলবা। এটা তোমাদেরকে আরেকটা কাজ দিচ্ছিলাম। সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়। আচ্ছা, গুড, অনেকে বলছো। তারপরে বলছিলাম যে কি বলে একক রূপান্তর। তিনটা আয়তনের একক মনে রাখতে হবে। সেটা হচ্ছে এইটা, 1 ঘনমিটার সমান 1000 লিটার। এগুলো কি সবার মনে আছে? খবরদার, যেদিন যা পড়ে ফেলছো আমি বাসায় বই পড়তে বলি নাই মানে হজম করে ফেলো না। মাথায় কিছুদিন রাখবা জিনিসটা, যে 1 ঘনমিটার সমান 1000 লিটার, ডেসিমিটার কিউব যে কথা, লিটার সেই কথা, সেমি কিউব বা সিসি যে কথা, মিলিলিটার সেই কথা। আমি আশা করি এগুলো সবার মাথায় আছে, মাথায় থাকা উচিত। তোমরা আসলে খুব স্মার্ট মানুষজন। এরপরে তোমাদেরকে বলছিলাম যে এসআই একক এবং সিজিএস একক। এসআই সিস্টেমে বলের দৈর্ঘ্যের একক মিটার, সিজিএস এ সেন্টিমিটার, এবং সম্পর্ক হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা সবাই মুখস্থ আছে। এরপরে হচ্ছে ভরের একক। এসআই তে ভরের একক কেজি, সিজিএস এ ভরের একক গ্রাম, এবং সম্পর্ক হচ্ছে 1 কেজি সমান 1000 গ্রাম। এসআই তে বলের একক নিউটন, সিজিএস এ বলের একক ডাইন, এবং সম্পর্ক 1 নিউটন সমান 10⁵ ডাইন। তোমাদেরকে এইটা নিয়ে অনেক কাহিনী করছিলাম, যেটা কিভাবে আসে, কই থেকে আসে, পরে অনেক কিছু দেখাইছিলাম, বাট দিন শেষে এন্ড অফ দ্য ডে তোমাকে এটা মনে রাখতে হবে। এসআই তে কাজের একক জুল, সিজিএস এ কাজের একক হচ্ছে আর্জ, এবং সম্পর্ক হচ্ছে 1 জুল সমান 10⁷ এসআই তে চার্জের একক কুলম্ব, সিজিএস এ চার্জের একক ইএসইউ, সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। আশা করি এগুলো সবার মনে আছে। তারপরে তোমাদেরকে বলছিলাম যে হইতেছে মৌল যৌগ কি, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি কি শিখছিলাম একটু মনে করার চেষ্টা করো। প্রথমত এদের আবিষ্কারক। ইলেকট্রনের জন্য হচ্ছে জে থমসন, প্রোটনের জন্য রাদারফোর্ড, নিউট্রনের জন্য চ্যাডউইক। ইলেকট্রনের জন্য 1897, প্রোটনের জন্য 1911, নিউট্রনের জন্য 1900 কত সালে, 1913 সালে মনে হয়, না 1932 সালে। অবস্থান, ইলেকট্রন অবস্থান করে বাহিরে কক্ষপথে, নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের চার্জ কুলম্বে কত, আপেক্ষিক চার্জ কত, ইএসইউতে কত। প্রোটনের চার্জ কুলম্বে কত, আপেক্ষিক চার্জ কত, ইএসইউতে কত। ইলেকট্রনের ভর গ্রামে কত, কেজিতে কত, সেইগুলো মোটামুটি দেখা হয়েছিল, বুঝছো। এটা আমাদের গত ক্লাস ছিল। আর শেষে তোমাদেরকে একটা এরকম ডেফিনেশন শিখাইছিলাম, চার্জের কোয়ান্টায়ন বলতে কি বোঝায়। চার্জের কোয়ান্টায়ন বলতে বোঝায় যে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হবে।
ইলেকট্রনের চার্জকে আর ডিভাইড করা যায় না। বাংলাদেশে 1 টাকাকে যেমন আর ভাঙা যায় না, কোনো কিছুর দাম যেরকম 50 পয়সা হয় না, কারণ 1 টাকার নিচে কোনো কারেন্সি এখন বাংলাদেশে নাই। তো সেই জন্য ঠিক সেরকম ইলেকট্রনের নিচেও কোনো চার্জ হওয়া পসিবল না। তো সবার যে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হবে। এই কনসেপ্টটাকে বলা হয় চার্জের কোয়ান্টাম। এখন আমাকে বলো গত ক্লাসটা কার কার মনে আছে? কার কার মনে আছে এই গত ক্লাসটা? আচ্ছা ভাই, আমার মনে আছে, আমার মনে আছে, আমার মনে আছে, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক মানুষের মনে আছে, অনেক মানুষ। ওকে, ঠিক আছে। এবার আসি, আমরা আজকে দ্বিতীয় ক্লাস করব। তো গত ক্লাসেরই আসলে কিছু তোমাদেরকে প্র্যাকটিসটা করাই। প্র্যাকটিসটা হচ্ছে এরকম আসে, পরমাণুর মডেলে পরে যাব, আগে গত ক্লাসের হচ্ছে কিছু প্র্যাকটিস করাবো। কারণ যে কোনো জিনিস তুমি যদি শেখার পরে প্র্যাকটিস না করো, সেটা না বেশি দিন মাথায় থাকে না। প্রথম প্রশ্ন লিখে নাও, সেটা হইতেছে পানিতে কয়টি ইলেকট্রন আছে? দেখো তো এই প্রশ্ন বুঝো কিনা। এই প্রশ্নগুলো এমন না যে হইতেছে আমি এই প্রশ্ন বানাইছি, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তোমাকে জিজ্ঞেস করছে পানিতে কয়টা ইলেকট্রন আছে। এখন পানিতে কয়টা ইলেকট্রন আছে তুমি যদি বের করতে চাও, তাহলে তোমাকে তো মোট ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। এই কাঁচা বাচ্চারা ওয়াজিদ খান বলছে নোট করবো, অবশ্যই নোট করবা। পানিতে আছে কি আছে? অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে। এখন অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা। হাইড্রোজেনে কয়টা? মোট দুইটা দুইটা। তাহলে আমি বলতে পারি পানিতে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এরপরে ধরো প্রশ্নটা আরেকটা এভাবে প্রশ্ন আসতে পারে, যে আরেকটা প্রশ্ন আমি নেই নিচে। পানিতে যোজনী ইলেকট্রন কয়টি? যোজনী ইলেকট্রন কয়টি? এই যোজনী ইলেকট্রনকে ইংলিশে বলা হয় হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। যদি কেউ না জানো তাহলে ডেফিনেশনটা বলে দিই। কোনো পরমাণুর শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো থাকে, কি বললাম? কোনো পরমাণুতে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা যোজনী ইলেকট্রন বলি। এখন হাইড্রোজেনে তো শেষ ইলেকট্রন কয়টা থাকে? একটা। বুঝো কিনা? হাইড্রোজেনে শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটা করে। তাহলে আমি যদি বলি এখানে হাইড্রোজেনের মোট যোজনী ইলেকট্রন কয়টা, দেখো দুইটা। কেন দুইটা? কারণ হাইড্রোজেনে তো শক্তি স্তরে একটা, তো ওইখানে যেটা থাকবে সেটা তোমার যোজনী ইলেকট্রন। যেহেতু হাইড্রোজেন দুইটা আছে, তার মানে যোজনী ইলেকট্রন দুইটা। অক্সিজেন ইলেকট্রন আছে মোট 8টা। মোট 8টা আছে, কিন্তু মোট 8টা মানেই তো যোজনী 8টা না। কারণ আমি জানি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত, প্রথমে দুইটা তারপরে হচ্ছে 6টা, এই তো। তাহলে প্রথমে 2 তারপরে হচ্ছে 6। তাহলে আমি বলতে পারি অক্সিজেনের যোজনী ইলেকট্রন কয়টা? 6টা। তার মানে যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 8। তাহলে আমি বলতে পারি পানিতে মোট ইলেকট্রন যদিও 10টা থাকে, কিন্তু যোজনী ইলেকট্রন কয়টা? 8টা। এই তো অনেকে বুঝতে পারছো। তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিই। প্রশ্ন হচ্ছে এইটা, এটা ডিউতে আসছিল। NaAlO2 যৌগে নিউট্রন কয়টি? নিউট্রন কয়টি? এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাকে বলছে সোডিয়াম অ্যালুমিনেট এই যৌগে নিউট্রন কয়টা আছে? হ্যাঁ, যৌগের নাম সোডিয়াম অ্যালুমিনেট। যারা জানো তারা তো জানো, ভালো কথা। আচ্ছা বের করি চলো, এখানে নিউট্রন কয়টা আছে। সোডিয়ামের সংকেত তোমাদের কি মনে আছে? বাচ্চাকালে শিখছিলা। সোডিয়ামের সংকেত হচ্ছে এখানে 11, এখানে হচ্ছে 23। মনে পড়ে কিনা কাঁচা বাচ্চারা? তাহলে সোডিয়ামের মধ্যে নিউট্রন কয়টা? সোডিয়ামের মধ্যে নিউট্রন হইতেছে 12টা। আবারও বলছি, সোডিয়ামে নিউট্রন কিন্তু 12টা। কেমনে 12টা হয়? সোডিয়ামের ভর সংখ্যা 23, প্রোটন 11টা, তাহলে মাইনাস করলে আমি নিউট্রন পাচ্ছি। সো মাইনাস করলে 12টা থাকে। অ্যালুমিনিয়ামের সংকেত তোমাদের মনে আছে? অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে 13, এখানে হচ্ছে 27। তাহলে অ্যালুমিনিয়ামের নিউট্রন কয়টা থাকে? বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকে? 14টা, তাই না? তাহলে সোডিয়ামের পাইলাম হইতেছে কয়টা? সোডিয়ামের পাইলাম 12টা, অ্যালুমিনিয়ামে পাইলাম 14টা।
অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8 আর এখানে হচ্ছে 16। তাহলে অক্সিজেনের নিউট্রন কয়টা? 8টা। কিন্তু অক্সিজেন এখানে একটা না, অক্সিজেন তো 2টা। তাহলে অক্সিজেনে মোট নিউট্রন কয়টা? মোট নিউট্রন হইতেছে 16টা। কারণ কি? যেহেতু 2টা অক্সিজেন আছে। তাহলে এইবার যোগ করো, যোগ করলে কতগুলো থাকে? থাকে হইতেছে 12, 12 আর 14, 28। তাহলে আমার কাছে ক্যালকুলেটর আছে। 12 যোগ হচ্ছে 14 যোগ হচ্ছে 16, তাহলে যোগ করলে কত থাকে? থাকে হচ্ছে 42। এই 42টা হচ্ছে আমাদের আনসার। একদম ইজি পিজি লেমন স্কুইজি না? যোগের নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে আমাকে জিজ্ঞেস করছে সোডিয়াম অ্যালুমিনেটের নিউট্রন কয়টা? সোডিয়ামের নিউট্রন বের করছি, অ্যালুমিনিয়ামের নিউট্রন বের করছি, অক্সিজেনের নিউট্রন বের করছি, যোগ করে পাইলাম কয়টা? 42টা। আর যারা এখনো জানো না যে হইতেছে কি বলে যোজনী ইলেকট্রন কাকে বলে, কোন পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বলে। কি বলছি ভাইয়া? কোন পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রনকে কি বলা হয়? যোজনী ইলেকট্রন বলা হয়। সো এই যে দেখলাম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 14, এখানে হচ্ছে 12, বের করে ফেলছে। তারপরে প্রশ্ন দেখি, এই প্রশ্নটা কোথায় জানি আসা। প্রশ্ন হইতেছে SO4 2- এর যোজনী ইলেকট্রন কত? এই হচ্ছে প্রশ্ন, মানে কয়টি? সালফেটের যোজনী ইলেকট্রন কয়টি? এই চিন্তা করো। আমি যদি চিন্তা করি, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি এভাবে চিন্তা করতাম যে আচ্ছা, সালফেটে প্রথমত সালফার আছে। তোমরা বলো তো ভাই, সালফার কোন গ্রুপের মৌল? সালফার গ্রুপ 16 এর মৌল, তাই না? তাহলে সালফার যদি গ্রুপ 16 এর মৌল হয়, মানে সালফার যদি গ্রুপ 16 এর মৌল হয়, তাহলে সালফারের শেষে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা। এই বুঝো কিনা? সালফার হচ্ছে গ্রুপ 16 এর মৌল, গ্রুপ 16 এর মৌল। যারা গ্রুপ 16 এর মৌল, তাদের শেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে। তাহলে সালফারের শেষে ইলেকট্রন আছে হচ্ছে 6টা, যোজনী ইলেকট্রন। সালফারের মোট ইলেকট্রন অন্য কিছু হতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নাই, বাট সালফারের যোজনী ইলেকট্রন 6টা। এরপরে দেখি অক্সিজেন, মানে 4টা অক্সিজেন আছে আর কি। অক্সিজেনেরও কিন্তু ওই গ্রুপ 16 এ অবস্থিত, গ্রুপ 16তে অবস্থিত। তাহলে ভাই অক্সিজেনেরও যোজনী ইলেকট্রন কয়টা? 6টা। সালফারের ঠিক উপরেই তো অক্সিজেন, তাহলে সালফারের যোজনী ইলেকট্রন এবং অক্সিজেনের যোজনী ইলেকট্রন তো সেম। তাহলে অক্সিজেন যেহেতু 4টা আছে, অর্থাৎ কত হবে এখানে? 4 6 24টা হবে। আচ্ছা তাহলে ভাই এই দুটো যোগ করে দিলেই মনে হয় হয়ে যাবে, তাই না? এই দুইটা যোগ করে দিলেই মনে হয় হয়ে যাবে। উত্তর হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে দেখো, এই যে দুইটা, আচ্ছা বলো তো ভাই 2- মানে কি? সে দুইটা নিছে নাকি সে দুইটা দিছে? তোমার কমন সেন্স কি বলে? যে 2- মানে কিন্তু সে দুইটা নিছে, নিছে। সে নেয়, নেয় দেখেই মাইনাস হয়। ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়। তো ওই যে যে দুইটা নিছে, এখানে যে একটা 2- আছে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। সো গ্রহণ যে করলো সেটা কোথায় গ্রহণ করছে? সে শক্তি স্তরে তো গ্রহণ করছে। সো মনে রাখবা, শেষ শক্তি স্তরে গ্রহণ করছে মানে সেটাও কিন্তু এখন যোজনী ইলেকট্রনের মধ্যে হয়ে গেছে। অর্থাৎ আরো 2 আমরা যোগ করব, এই 2 যোগ করছি এই 2 এর জন্য। অনেকে মনে করতেছে এখানে 40, এটা 40 না, 4টা অক্সিজেন। তাহলে কাঁচা বাচারা যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 32। তাহলে আমরা বুঝলাম সালফেটের যোজনী ইলেকট্রন কয়টা? 32টা। আমরা আরেকটা দেখি। তোমাকে ধরো এইটা প্রশ্ন চাইছে, প্রশ্নে চাইলে হইতেছে এইটা, অ্যামোনিয়াম এর যোজনী ইলেকট্রন কয়টি? এই হচ্ছে প্রশ্ন। আমি চাই এটা তোমরা বের করো। 24 কিভাবে হয় অনেকে বুঝো নাই, আমি আবার রিভিউ করে দেই। সেটা হচ্ছে একটা অক্সিজেনের শেষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে একটা অক্সিজেনের শেষে যদি 6টা ইলেকট্রন থাকে, আমার এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে একটা শেষে যদি 6টা থাকে, 4টা শেষে 24টা থাকবে, 4 6 24। আর তার সাথে এই 2 যোগ করছি কারণ ওখানে 2- আছে। 2- মানে সে দুইটা গ্রহণ করছে। তো যে গ্রহণ করে সেটাও যোজনী ইলেকট্রনের মধ্যে পড়ে যায়। আচ্ছা নাইট্রোজেন তো গ্রুপ 15 এর মৌল, তাই না? সো গ্রুপ 15 এর মৌল হলে তার শেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা আছে? 5টা। তাহলে খুবই কমন সেন্স, নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন আছে। অথবা তুমি চাইলে ইলেকট্রন বিন্যাসও করতে পারো, নাইট্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 7।
এখন পারমাণবিক সংখ্যা যদি 7 হয় তাহলে প্রথমে গেছে 2টা, তারপরে গেছে 5টা। তো আমি দেখলাম নাইট্রোজেনের এখানে 5। হাইড্রোজেনের কয়টা আছে? 4টা আছে না? তাহলে 4টা হাইড্রোজেনের 4টা। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, এই যে যে +1, 1 তো দেওয়া লাগে না, প্লাস দিলেই +1 বোঝায়। এটা কিন্তু সে দিয়ে দিছে দেখে প্লাস হয়েছে। এবং দিল কই থেকে দিছে? যোজনী শক্তি স্তর থেকে দিছে। তাহলে এখানে -1 হবে। -1 করলে কত থাকে? 8টা। তাহলে আমি বলতে পারি যে এর যোজনী ইলেকট্রন হইতেছে 8। ওকে, সো তোমাদের জন্য আমি আরেকটা কাজ দিই, দেখি এটা তোমরা পারো কিনা। সেটা হচ্ছে এইটা, NaAlOH4 এর মোট ইলেকট্রন কয়টি? মোট ইলেকট্রন কয়টি, এই হচ্ছে প্রশ্ন। আমি একটু ওয়েট করি, তোমরা নিজেরা ট্রাই করো। আমাদের এলাকায় একটা কথা খুব প্রচলিত, যারা আমাদের একাডেমিক ক্লাস আগে করছে এরা জানে, আমি প্রায় বলি যে ঠাম্মা সাথে থাকলে সবাই একলা হাটে যায়। মানে ঠাম্মা সাথে থাকলে, ঠাম্মা মানে ঠাকুরমা, দাদি, তো সে যদি সাথে থাকে সবাই একলা হাটে যায়। তো ভাইয়া যখন করে দিবে সাথে সাথে, তখন সবকিছু ইজি লাগে, কারণ তুমি যে কোন লাইনে আটকে যেতা এটা ক্লাসে বসে বোঝা কঠিন। ধরো তুমি কোন একটা পথে যাচ্ছ, এখন তুমি কি প্রতি প্রতি মিটারে মিটারে কি মানুষকে জিজ্ঞেস করো যে কোন দিকে যাব? না। তুমি জাস্ট কোন একটা মোড়ে গিয়ে যখন 3-4টা রাস্তা দেখো, তখনই তুমি পাজেলড হও, তখনই তুমি মানুষকে জিজ্ঞেস করো যে কোন দিকে যাব। এবং সে যখন তোমাকে একবার বলে দিচ্ছে যে ডানে যাও, তুমি কিন্তু ডানে হাঁটতেই আসো, তখন আর তোমার হেল্প লাগে না। তো একটা প্রশ্ন সলভ করার সময় সব জায়গায় হেল্প লাগে না, একটা পার্টিকুলার পয়েন্টে দরকার হয়, পার্টিকুলার স্টেপে দরকার হয়। তো আমার সাথে সাথে যখন করো, তুমি না অবচেতন মানে টেরই পাও না যে কোন লাইনে তুমি আটকে যেতা, আর ভাইয়া কোন লাইনটাতে তোমাকে হেল্প করছে। এই জন্য ঠাম্মা সবসময় তোমার সাথে যাবে না, মাঝে মাঝে তোমার একলাকে হাঁটে যেতে হবে। এই চলো, অনেকে আনসার দিচ্ছে, কেউ বলে 60, কেউ বলে 52, কেউ বলে আবার 118, অনেক টাইপের আনসার পাচ্ছি। প্রথমত, সোডিয়ামের ইলেকট্রন কয়টা? সোডিয়ামের ইলেকট্রন কিন্তু 11টা, তাই না? প্রোটন 11টা হলে ইলেকট্রন 11টা হবে স্বাভাবিক। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা? 13টা, তাই তো? তাহলে সোডিয়ামের হইলো 11টা, অ্যালুমিনিয়ামের 13টা। এরপর আসি হাইড্রোক্সিল। হাইড্রোক্সিলের অক্সিজেনের হচ্ছে 8টা। তাহলে আমার এখানে হাইড্রোক্সিল কয়টা? 4টা হাইড্রোক্সিল আছে। তো 4টা হাইড্রোক্সিলের কয়টা হবে দেখো। অক্সিজেনের হচ্ছে 8 এবং হাইড্রোজেনের 1। কি বললাম ভাইয়া? অক্সিজেনের 8 এবং হাইড্রোজেনের 1, তাহলে মোট কত হয়? 9। সেই 9 রে আবার 4 দিয়ে গুণ করো, তাহলে 4 9 কত? 36। আবারও বলি 36 কেমনে হয়? 36 হয় হইতেছে অক্সিজেনের ইলেকট্রন হইতেছে 8টা, আর হাইড্রোজেনের 1টা, যোগ করলে হয় 9টা। এবং যেহেতু এটা 4টা আছে, 4 9 36। তো যদি 4 9 36 হয়, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো? 36 আর 13 হচ্ছে 36 আর 13 হচ্ছে 49। 49 আর 11 হইতেছে 60। হ্যাঁ, যারা যারা 60 আনসার দিচ্ছে তাদের আনসার ঠিক আছে। ওকে, অনেকেরই সঠিক উত্তর হয়েছে। ও, কে জানি জিজ্ঞেস করছো যৌগটার নাম কি? সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যৌগের নাম আস্তে আস্তে শেখা হয়ে যাবে। তাইলে এতক্ষণ ধরে যা যা করছি, যে একদম বাকডুম করছি, তোমাদেরকে একটা সংক্ষেপে রিভিউ করে দেই কি করা হয়েছে। আমরা প্রথমে দেখলাম হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা কয়টা। দেখো, অনেক প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যোজনী ইলেকট্রন চাইতে পারে, তুমি মোট ইলেকট্রন দিয়ে আসতে পারো। পরীক্ষায় মোট ইলেকট্রন চাইতে পারে, তুমি ভুল করে যোজনী ইলেকট্রন দিয়ে আসতে পারো। এই ভুলগুলো যদি হয়, তাহলে কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবা না। মানে ধরো প্রশ্নে লেখা ছিল যে সালফেটের মোট ইলেকট্রন, যোজনী ইলেকট্রন কয়টা, তুমি খেয়াল করলে না, তুমি সালফেটের মোট ইলেকট্রন বের করে দিলা। দেওয়ার পরে, এবং তোমার কি মনে হয় না যে যে প্রশ্ন করছে উনি জানেন যে উনি জানেন না যে তোমার কোথায় ভুল হইতে পারে? উনি অবশ্যই জানেন। তো উনিও আসলে অপশনগুলো এমন ভাবে সেট করলো যে ভুল করে তোমার যে আনসারটা বের হয়েছে সেটা অপশনে আছে। তুমি তো আসলে খুশি মনে দাগাই দিয়ে আসলা, তারপরে এসে হচ্ছে ওটা তুমি মিলাইলাই না, কারণ তুমি তো জানো এটা হয়েছে। বাট এটা যে তোমার হয়নি তুমি নিজেও টের পাচ্ছ না। এই জন্য প্রশ্ন কেয়ারফুলি পড়বা। আমাকে কি ইলেকট্রনের সংখ্যা চাইছে, না যোজন ইলেকট্রনের সংখ্যা চাইছে? আর নিউটনের সংখ্যা থাকলে আমরা বের করতে পারবো। যদি কোথাও নেগেটিভ চার্জ থাকে,
যদি কোথাও নেগেটিভ চার্জ থাকে তাহলে সেইটা যোগ হবে, কারণ ওইটা সে গ্রহণ করছে দেখে নেগেটিভ হয়েছে। আর যদি কোথাও পজিটিভ চার্জ থাকে তাহলে সেখান থেকে মাইনাস করতে হবে। কেন? কারণ পজিটিভ চার্জ কেন হয়েছে? কারণ সে ইলেকট্রন দান করছে দেখে পজিটিভ হয়েছে। এই কনসেপ্টটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? একটু বলো সবাই। সবার কি এই সোফার আমরা যেটুকু কনসেপ্ট শিখছি সেইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার আসি তোমাদের জন্য নতুন একটা জিনিস আমি দেখাই। ইলেকট্রনের চার্জ নির্ণয়। ইলেকট্রনের চার্জ নির্ণয়। তুমি বলতে পারো যে কিছুটা আমরা এখানে ইতিহাস পড়বো, বুঝছো? কাইন্ড অফ ইতিহাস। এখন বলতে পারো ভাই ইতিহাস কেন পড়বো? কারণ তোমার বইয়ে আছে, কিছু কিছু বইয়ে আছে যে ইলেকট্রনের চার্জ আমরা বের করি। আমরা তো জানি চার্জের মান কত। চার্জের মান হইতেছে এইটা, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন এই মানটা কেমনে বের করছিল সায়েন্টিস্টরা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে একটু দেখাবো। মানটা তোমার মুখস্থ, কিন্তু দেখাবো কিভাবে হয়। সায়েন্টিস্টরা তখনও কিন্তু তড়িৎ বিশ্লেষণ আবিষ্কার হয়ে গেছে, বুঝছো? তো ওনারা সিলভার দিয়ে জিনিসটা দেখানোর চেষ্টা করছিল। ওনারা দেখলো যে হইতেছে এই যে সিলভার তো নর্মালি সিলভার প্লাস হিসেবে থাকে, তাই না? তো সিলভার প্লাস এই আয়নটা যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে সিলভার হয়ে যায়। এটা একটা বিক্রিয়া তারা করছিল। কি বললাম ভাইয়া? যে হইতেছে সিলভার আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হয়, স্বাভাবিক না? এই প্লাসটা কেন হয়েছিল? সে একটা ইলেকট্রন দান করছিল দেখে। ওইটা যখন আবার সে ফেরত পাবে তখন আবার সে হইতেছে পরমাণুতে পরিণত হবে। তাহলে কাঁচা বাচ্চারা একটা সিলভার আয়ন একটা গ্রহণ করে একটা সিলভার পরমাণু হইল। তাহলে আমি কি বলতে পারি না যে হইতেছে 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সিলভার পরমাণুতে পরিণত হয়? মানে ব্যাপারটা এরকম যে ধরো আমার লেখা অনেকগুলো নারকেল আছে, এখানে অনেক নারকেল আছে এবং আমার মতো 500 জন মানুষ আছে। তো একজন যদি একটা নারকেল খায় 500 জন মানুষ 500 জন নারকেল খাবে। তো একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণু হয়। আমি কিন্তু ইতিহাস বলতেছি এখানে। এই ইতিহাসটা কেন পড়াচ্ছি? কারণ তোমাদের বইয়ে আছে। তো একটা সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণু হয়। ঠিক সেরকম 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সিলভার পরমাণুতে পরিণত হয়। এখন দেখো ফ্যারাডে যখন এই পরীক্ষাটা করছিল তখন কিন্তু সায়েন্টিস্টদের কাছে চার্জ মাপার যন্ত্র ছিল। তো ওনারা দেখলো যে এইখানে কতটুকু চার্জ লাগে জানো? মেপে দেখলো এখানে চার্জ লাগে হইতেছে এইটা 96,500 কুলম চার্জ লাগে। কি বললাম ভাইয়া? যখন আসলে এটা হইলো তখন ওনারা অন্যভাবে মেশিন দিয়ে চার্জ মাপলো যে কতটুকু চার্জ এখানে গেছে। ওনারা দেখলো এখানে যে পরিমাণ চার্জ গেছে সেই পরিমাণ চার্জ হচ্ছে 96,500। অর্থাৎ 1 মোল সিলভার জমা হইতে বা 1 মোল সিলভার পরমাণু তৈরি হইতে এতটুকু চার্জ দরকার। এখন আমাকে বলো তো এই চার্জটা কে ক্যারি করছে? এই চার্জের উৎস কি? এই চার্জের উৎস কি 1 মোল ইলেকট্রন না? বুঝতে পারো কি? ইলেকট্রন ছাড়া তো অন্য কোনো ভাবে চার্জ এখানে আসে নাই। আবারও বলতেছি যে সিলভার আয়ন থেকে সিলভার পরমাণু জমা হইতে তারা দেখলো 1 মোল লাগে, 1 মোল ইলেকট্রন লাগে। আবার তারা মেশিন দিয়ে মেপে দেখলো যে এখানে এই এতটুকু চার্জ লাগে। তাহলে এই চার্জের সোর্স কি? এই চার্জের কে ক্যারি করে? এই 1 মোল ইলেকট্রন তো ক্যারি করে। তো তখন ওনারা বুঝতে পারলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 1 মোল ইলেকট্রন এই চার্জ ক্যারি করে 96,500 কুলম চার্জ বহন করে বা ক্যারি করে, তুমি যাই লিখো। দেখো তো কাঁচা বাচ্চারা বুঝো কিনা। যে ওরা দেখলো আমার এখানে ইলেকট্রন লাগে 1 মোল, আবার ওরা দেখলো আমার এখানে চার্জ লাগে হইতেছে 96,500। তাহলে আমি বুঝতেই পারি যে আমার ওই পুরো চার্জটাই তো 1 মোল ইলেকট্রন ক্যারি করে। এবার 1 মোল মানে আবার কত? অ্যাভোগাড্রো সংখ্যা না? তাহলে দেখো তুমি বুঝো কিনা যে আমি বলতে পারি 6.02 বা 023 ইন্টু 10⁻23
এতটা ইলেকট্রনের চার্জ কত? 96,500। কারণ 1 মোল মানেই তো হচ্ছে এই সংখ্যাটা, সবাই জানো। আমি বের করব কয়টা? একটা। তাহলে একটি ইলেকট্রনের চার্জ কত? এখানে থাকে হচ্ছে 96,500 বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে থাকে 6.023 10^23। দেখবা তুমি এখানে এই মানটা পাবা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা ভ্যালু পাইলাম আর কি, চিহ্ন তো মাইনাস। সবাই কি বুঝিয়ে আছি বাচ্চা বাচ্চারা ইলেকট্রনের চার্জটা কিভাবে বের করে? যারা বুঝো নাই আমি রিপিট করছি, কোনো সমস্যা নেই। এটা পরীক্ষায় কখনো সরাসরি আসে নাই, বাট একটু শিখাই দিলাম, বইয়ে আছে তো। দেখা গেল বই পড়তে গিয়ে কেউ পাজল হয়ে গেছে। প্রথমত হচ্ছে সায়েন্টিস্টরা দেখলো যে সিলভার থেকে, মানে সিলভার পরমাণু থেকে সিলভার জমা হইতে গেলে 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে হয়। এবং তারা অন্যভাবে মেপে দেখলো যে সেই 1 মোল ইলেকট্রন যে পরিমাণ চার্জ ক্যারি করে সেই মানটা হচ্ছে এইটা 96,500। তাহলে 1 মোল ইলেকট্রন 96,500 কুলম চার্জ ক্যারি করে। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500। তাহলে একটা ইলেকট্রনের কত হবে সেটা বের করছে, শেষ, ইজি পিজি। এটা গেল হচ্ছে ইলেকট্রনের চার্জ নির্ণয়। এরপর হচ্ছে দেখি ইলেকট্রনের ভর নির্ণয়। এটাও ইতিহাসের পার্ট। ইলেকট্রনের ভর নির্ণয়। এই ভরের মানটা কিন্তু আমাদের এখন জানা আছে। ভরের মানটা হচ্ছে এইটা, আমরা তো সবাই জানি যে 9.11 10⁻⁻28 গ্রাম। এখন আমরা একটু দেখবো এই মানটা কিভাবে বের করছিল, বুঝছো? এখানেও যেটা বলবো সেটাও একটা ইতিহাস বলবো। আমাকে জিন্নাতুন বলছে, ভাইয়া আয়ন আর পরমাণুর মধ্যে পার্থক্য কি? যদি কোনো পরমাণুর উপরে চার্জ থাকে সেটাকে আমরা আয়ন বলি। ধরো পরমাণুর উপরে যেমন সোডিয়াম প্লাস, এটা একটা আয়ন, কিন্তু শুধু সোডিয়াম হচ্ছে পরমাণু। তো যখন চার্জ থাকবে তখন আয়ন, পজিটিভ নেগেটিভ, আর যদি চার্জ না থাকে সে পরমাণু। এখন আমি দেখবো এই মানটা কি। তো এটা হচ্ছে কিছুটা ইতিহাসের পার্ট। থমসন নামে একজন লোক ছিল, জানো যে থমসন আর কি। তো থমসন একটা পরীক্ষা করছিল, সেই পরীক্ষার না আমি হচ্ছে ইতিহাসে বেশি না যাই, কারণ মানে এটা এমনিতেই আননেসেসারি জিনিস পড়াচ্ছে। আননেসেসারি জিনিসের আবার হইতেছে ব্যাকগ্রাউন্ডে গেলে অনেক বেশি আননেসেসারি জিনিস পড়া হবে। থমসন একটা পরীক্ষা করছিল, বুঝছো? ধরে নাও সে কিছু একটা পরীক্ষা করছিল। তো পরীক্ষা করে সে এরকম একটা রেশিও বের করছিল ইলেকট্রনের জন্য, চার্জ বাই হইতেছে ভর। মানে থমসন একটা পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ বাই হইতেছে ভর, মানে আমি বলতে পারি উপরে হইতেছে চার্জের মান, নিচে হইতেছে ভর। এই মানটা সে বের করতে পারছিল। কি বললাম ভাইয়া? থমসন একটা পরীক্ষা করছিল, কি পরীক্ষা, কোন পরীক্ষা, সেগুলোর দিকে আমরা না যাই, কারণ ওইটা এত বেশি আননেসেসারি ভিতরে ঢোকা হবে যে বই পড়তে গিয়ে তখন আবার দেখবা যে হইতেছে পড়া আগাচ্ছে না। তো থমসন একটা পরীক্ষা করছিল, পরীক্ষা করে সে, আমাদের উদ্দেশ্য কিন্তু ভর মাপা, খেয়াল করো, ভর মাপা। কিন্তু সে না সরাসরি হইতেছে ভর মাপতে পারে নাই। তো সরাসরি সে ভর মাপতে যেহেতু পারে নাই, তো দেখলো সে চার্জ বাই ভরের একটা রেশিও বের করছিল, এবং এই মান যেটা পাইছিল, মানটা একটু বলে দিই, মানটা হচ্ছে এইটা 1.758 ইন্টু 10⁸8, এবং হচ্ছে চার্জের একক তো কুলম্ব আর ভরের একক হচ্ছে গ্রাম পার গ্রাম। এই মানটা সে পাইছিল। তাহলে কি বললাম বুঝতে পারছো? থমসন একটা পরীক্ষা করছে, সেই পরীক্ষা করে সে সরাসরি ভরের মানটা বের করতে পারে নাই, কিন্তু সে কি করছে, চার্জ বাই ভরের একটা রেশিও বের করতে পারছে। সো চার্জ বাই ভরের রেশিওর মানটা সে এইটা পাইছিল। এখন তুমি চার্জ বাই রেশিওর মানটা জানো, চার্জ বাই ভরের রেশিও, কিন্তু তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে ভর। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি এই ইলেকট্রনের চার্জের মানকে
চার্জ বাই ভরের মান দিয়ে ভাগ করি। মাহিয়া বলছে যে এটা কিভাবে পাইছে, ওইটাতে আমরা না যাই ভাইয়া, ওইটা অনেক বেশি ডিপে ঢোকা হবে। সে কি পরীক্ষা করছিল, কোন মেশিন দিয়ে করছিল, সেটা আমি জানি, বাট তোমাদেরকে এখন বলতে চাচ্ছি না, কারণ ওইটা দরকার নেই, এটাই দরকার নেই আমি যেটা পড়াচ্ছি। এখন কাঁচা বাচ্চারা এখানে কি থাকে বলো তো, এখানে কি থাকে? তুমি যদি এটাকে উল্টায় করো তাহলে দেখো তো আলটিমেটলি এখানে এম বাই ই, মানে কাটাকাটি যায় কিন্তু যদি উল্টাও। সো কাটাকাটি চলে গেলে এখানে কি থাকে? এখানে থাকে হইতেছে শুধু ভর থাকে। মানে তুমি যদি হইতেছে চার্জের মানকে চার্জ বাই ভরের রেশিও দিয়ে ভাগ করো, তাহলে তুমি আসলে কি পাচ্ছ? ভর পাচ্ছ না, আলটিমেটলি দেখো এটা পাচ্ছ। তো পরে সেটা এটাই করলো যে হইতেছে যে 1.75 ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19, বুঝো কিনা? এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর এই চার্জ বাই ভর সেটা কি দাঁড়ায়? 1.758 10⁻8। তুমি এটা ভাগ করো, দেখবা এখানে পাবা হতেছে 9.11 10⁻28 গ্রাম। যদি কেউ না বুঝো সমস্যা নাই, আমি আবার রিপিট করব। হ্যাঁ, এই মানটা একটু মুখস্থ রেখো, কোনো সমস্যা নাই, একটু মুখস্থ করতে হবে। তাহলে কাঁচা বাচ্চারা সংক্ষেপে একটু রিভিউ করে দেই। এই যে দুইটা জিনিস দেখাইলাম, এই দুইটা জিনিস যে খুব নেসেসারি জিনিস এমন না, একটু আননেসেসারি, কিন্তু বইয়ে আছে। তো যারা বইটা থ্রুলি পড়তে যাবা অনেকে দেখবা পাজলড হয়ে যাবা যে বইতে এটা আছে, তাহলে কই পাইলাম, কেমনে আসলো, সেটাকে একটু বলে দিচ্ছি। প্রথমত ইলেকট্রনের চার্জ নির্ণয়। চার্জ নির্ণয় করার সময় আমরা দেখলাম যে সিলভার থেকে সিলভার জমা করতে তারা দেখলো 1 মোল ইলেকট্রন লাগে। সো 1 মোল ইলেকট্রন লাগে ভালো কথা, আবার এটাও তারা দেখলো যেখানে 96,500 কুলম্ব চার্জ লাগে। তাহলে 96,500 কুলম্ব চার্জ 1 মোল ইলেকট্রন ক্যারি করে, তাহলে 1 মোল মানে আবার অ্যাভোগাড্রো সংখ্যক। সো অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500, তাহলে একটা কত হবে? এই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এবার দেখি এইটা ভর কেমনে নির্ণয় করা হয়। ভর নির্ণয় করা হয়, থমসন একটা পরীক্ষা করছিল। সো থমসনের পরীক্ষা থেকে আমরা এই মানটা সে বের করতে পারছিল, চার্জ বাই ভর। সে কিন্তু ডিরেক্টলি ভর বের করতে পারে নাই, আবারও বলতেছি, থমসন কিন্তু ডিরেক্টলি ভর বের করতে পারে নাই, সে চার্জ বাই ভর বের করছে। সেই মানটা হচ্ছে এই মানটা। এখন এর একক কেমনে হলো ভাই? উপরে চার্জের একক, নিচে ভরের একক। চার্জের একক তো হচ্ছে এই যে কুলম্ব, আর ভরের একক হচ্ছে গ্রাম, তো কুলম্ব পার গ্রাম সেভাবে আসছে। এখন আমি চার্জের মান জানি, আমি চার্জ বাই ভরের রেশিওটা জানি। এখন তোমাকে এখান থেকে বের করতে হবে আমি ভর কেমনে বের করব। কি বললাম ভাইয়া? আমি চার্জের মানটা জানি, আমি চার্জ বাই ভরের রেশিওর মানটা জানি। এখন এখান থেকে আমাকে বের করতে হবে যে ভর কেমনে বের করে। তো ভর বের করা হইতেছে এইভাবে, এই যে হইতেছে ভর বের করার ইকুয়েশন, এই যে এটা হচ্ছে একটা পার্ট, বুঝছো? তোমার কাজ হচ্ছে তুমি দেখো, তুমি যদি এই চার্জ বাই ভরের রেশিওকে, মানে চার্জকে চার্জ বাই ভরের রেশিও দিয়ে যদি ভাগ করো, তাহলে কি থাকে? এই ই কাটাকাটি যায়, এম থাকে। তাহলে আমি মোটামুটি বুঝে গেছি চার্জের মানকে যদি চার্জ বাই ভরের রেশিও দিয়ে ভাগ করি তাহলে আমি ভরের মান পাবো। ওইটাই আসলে এখানে করছি। চার্জের মান কত? চার্জের মান হইতেছে এইটা। চার্জ বাই ভরের রেশিও কোনটা? এইটা। তাহলে হইতেছে আমি চার্জের মানকে, এই মানটা আমার মুখস্থ, আগে স্লাইডে বের করছি, এবং সায়েন্টিস্ট আগে চার্জ বের করছে। তাহলে এই মানকে আমি চার্জ বাই ভরের রেশিও, যে এই মান দিয়ে ভাগ করে যেটা পাইলাম সেটাই তো আসলে ভর বের হয়েছে। এবার কি বুঝতে পারছো সবাই? রেশিও মানে অনুপাত, রেশিও মানে অনুপাত, অনুপাত অনুপাত, উপর নিচে এটাকে রেশিও বলে। আনসার মিলে না? দেখে আমি একটু বের করি মিলে না কিনা। আনসার হচ্ছে 1.6 মাইনাস 19 ইন্টু হচ্ছে 1.758 10⁻8। না, এ কেন মিলে না? 9 পয়েন্ট এখানে 10 আসছে। 9.10 আর 9.1 একই জিনিস ভাই, এখানে মাহামুরদি কিছু না। সবাই কি বুঝে আছি কাঁচা বাচ্চারা? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার, যে চার্জ কেমনে বের করছে, ভর কেমনে বের করছে, সবাই কি বুঝছি? পরীক্ষায় কেমনে লিখবো এই জিনিসগুলো পরীক্ষায় সরাসরি আসে না। শোনো, সব সময় সব জিনিস পরীক্ষার জন্য শিখলে হয় না। এটা কেন শিখাচ্ছি আমি বলে দেই। আমি আমার অবস্থানটা তোমাদেরকে একটু বোঝাই। আমার এখানে অনেক মানুষজন আছে, যেমন এখানে প্রায় এখন 1500 মানুষ ক্লাস করছে। এই 1500 মানুষের মধ্যে অনেকেই আছে শুধু পরীক্ষার জন্য পড়ে, অনেকেই আছে যারা পরীক্ষার জন্য পড়ে আবার নিজে শেখার জন্য পড়ে, অনেকে আছে বইটা যেন ভালো মতো পড়তে পারে
সেই জন্য পড়ে। এখন এই যে দেখো, আমি যদি এই ধরো এটা আননেসেসারি জিনিস, আসলে এটা আননেসেসারি জিনিস, তা আমি যদি এটা পড়ায় না পড়ায় চলে যাই, ধরো চলে যাই, তাহলে আমার ওই কাঁচা বাচ্চা যারা আসলে বইটা পড়তে চায়, যারা আসলে বইয়ে এই জিনিসটা কই থেকে আসলো কেমনে আসলো বুঝতে চায়, এদের তো প্রতি ইনজাস্টিস করা হবে, তাই না? তোমাকে আমি অনেক জিনিস পড়াবো, দেখবে আমি বলে দিব না যে এটা সবার জন্য না, এটা যদি কেউ না বুঝো সমস্যা নেই। আবার আমি অনেকবার রিপিট করি, আমি জানি আমার এখানে অনেক কাঁচা বাচ্চা বিরক্ত হয়। কেন বিরক্ত হয়? ভাই এতবার রিপিট করার মানে কি আছে, বুঝিয়ে তো গেছি, আর কতবার রিপিট করবেন, এরকম অনেকে চিন্তা করবে। তো দেখবে আমি অনেক টপিক পড়াবো যেটা বলে দিব সবার জন্য না, যারা খুবই প্রিমিয়াম চিন্তা করতে পারো তাদের জন্য। আবার এখানে আমি এক টপিক, সহজ টপিক অনেকবার রিপিট করব, ওটাও আবার তাদের জন্য না, ওটা যারা কম বুঝে তাদের জন্য। সো আমাকে সবাইকে সাথে নিয়ে আগাইতে হবে। আমি কোনো একটা পার্টিকুলার দলকে, কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিকে সামনে নিয়ে আগাবো না, সবাইকে সামনে নিয়ে আগাবো। তো এই জন্য এই জিনিসগুলো খুব একটা নেসেসারি না, বাট তারপর হচ্ছে পড়ানো হয়েছে যেন বাসায় যেন বই পড়তে পারো। এবার সবাই লিখে নাও পরমাণু মডেল। পরমাণুর মডেল। মডেল মানে তো বুঝো, মডেল মানে একটা স্ট্রাকচার। এই মডেল মানে ওই যে র্যাম্প মডেল না, বা হতেছে নায়ক নায়িকার ওই মডেল না। এই মডেল মানে হতেছে পরমাণু আসলে দেখতে দেখতে কেমন, কোথায় কি আছে, এই জিনিসগুলো বুঝছো। এখন পরমাণু মডেল তো জীবনে একজনে দেয় নাই, পরমাণুর মডেল তো একদিনে এই পর্যায়ে আসে নাই, অনেক মানুষজন অনেক মেহনত করছে। সো অনেকে মডেল দিছে, জন ডাল্টন দিছে, এইখানে লেখার দরকার নেই, আমরা এখানে আসি। পরমাণুর প্রথম মডেলটা দিছিল হইতেছে থমসন, এবং থমসনের মডেলটার নাম কি ছিল জানো? শুধু নামটা একটু লিখে নাও, প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। থমসন যে মডেল দিছে সেই মডেলকে তোমাকে যদি আমি এখানে বিশ্লেষণ করি, তোমার কাছে মনে হবে এটা কেন কথা ভাই, এটা কেন ক্লাসে পড়াইতেছে বলে দিই। এই পুডিং তো দেখছি, পুডিং না দেখো, সেমাই তো দেখছি। তো সেমাইয়ের উপরে আম্মু কিসমিস ছিল না? আমি জানি এখন সেমাইয়ের নাম নিলে অনেকে এখন খাওয়া দাওয়ার চিন্তা মাথায় আসছে, অনেকে মনে করছে ভাই সেমাই খাবে পাইলে মনে হয় একটু ভালো হইতো। তো সেমাইয়ের উপরে পুডিং ইয়াগুলো, কিসমিস গুলো কিন্তু র্যান্ডমলি আম্মু ছড়াই ছিটায় দেয়, কিসমিস হোক বাদাম হোক। বা পুডিং এর মধ্যেও কিন্তু এরকম দেখো, এই যে প্লাম যেগুলো আছে মানে কিসমিস যেগুলো আছে সেগুলো কিন্তু ছড়ানো ছিটানো থাকে। তো থমসন আসলে এরকম একটা চিন্তা করছিল যে পুডিং এর মধ্যে কিসমিস গুলো যেরকম ছড়ানো ছিটানো থাকে, পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো বোধ হয় ওরকম ছড়ানো ছিটানো থাকে। কারণ তোমার কাছে মনে হইতেছে এটা কোনো কথা? এখন ভাই তুমি চিন্তা করছো 2024 সালে বৈশা, আর উনি চিন্তা করছে ভাই সে 1800 সালে বৈশা। তো তোমার এখন চিন্তা ভাবনা তার তখনকার চিন্তা ভাবনা কি সেম হবে? তো উনি যেটা বলছে ভুল, ঠিক আছে, কিন্তু তারপরে সেটা গুরুত্ব বহন করে। কেন গুরুত্ব বহন করে? কারণ প্রথমে যদি কেউ ভুল না দেয়, সেটাকে সংশোধন করে নতুন কিছু বানানো যায় না। তো এই জন্য প্রথম স্টেপটা ভুল হতেই পারে, ভুল হওয়াতে দোষের কিছু নাই, ভুল হওয়াতে ভয়েরও কিছু নাই, ভুল করার সাহস থাকতে হয়। এবং ভুল করার সাহস যখন একবার চলে আসে, তুমি দাও ভুল কিছু দাও, দেখবো তোমার পরের জন সেটাকে সংশোধন করে নতুন কিছু দেবে। তো থমসনের মডেলটা হইতেছে প্লাম পুডিং মডেল, শুধু নামটা লিখো, আর এখানে কিচ্ছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। উনি বলছিল পুডিং এর মধ্যে কিসমিস গুলো যেরকম ছড়ানো ছেটানো থাকে, ঠিক সেরকম পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো ছড়ানো ছেটানো থাকে। ওকে, তারপর আসে হইতেছে এইগুলো বাদ দাও, যে কেউ এরবার অনেক কাহিনী আছে। কেউ বলে হচ্ছে তরমুজের বিচির মতো, কেউ বলে সেমাইয়ের উপরে কিসমিসের মতো, এখন যে যা বলে আর কি, যার যেমনে ভাল লাগে সে সামনে এগুলো পড়বে, পড়াবে, কোনো সমস্যা নেই। বাট আমরা মেইন যেটা পড়বো, সবাই লিখে নাও রাদারফোর্ড মডেল। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রাদারফোর্ড মডেল। এটা আংশিক 9-10 ছিল আমি জানি। রাদারফোর্ড মডেলে কি আছে? রাদারফোর্ড মডেলে উনি এটা পরীক্ষা করছিল জানো। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। এটাকে বলা হয় আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। এখন আমাদেরকে একটু শিখতে হবে যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট এই জিনিসগুলা কি। তাহলে আমাদের কিন্তু, এবং কত সালে দিছিল? দিছিল হচ্ছে 1911 সালে। মানে তোমাদেরকে আসলে আইডিয়া আছে কিনা, আর্নেস্ট রাদারফোর্ড হচ্ছে উনি একজন আয়ারল্যান্ডের সায়েন্টিস্ট ছিল, এবং ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছে জানো? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914
সালে। এমন না যে একটা যুদ্ধ তো একদিনে শুরু হয় না। তো একদিনে শুরু হয় না মানে যুদ্ধের আগে কিন্তু অনেক ঘটনা থাকে, অনেক ঘটনা থাকে। তো ওই সময় কিন্তু ইউরোপটা না খুব একটা না মানে স্টেবল কোনো অবস্থায় ছিল না। যেমন এই দেশ ওই দেশকে হইতেছে অ্যাটাক করে, ওই দেশ সেই দেশকে অ্যাটাক করে, এরকম চলছিল চলছিল চলছিল। তো ওই সময়ে ইউরোপ যখন স্টেবল ছিল না, উনি আসলে আয়ারল্যান্ডে, বা তখন তো আয়ারল্যান্ড ছিল না, পুরো ইংল্যান্ড ছিল আর কি, ওইখানে বসে এরকম একটা পরীক্ষা করছে, সেখান থেকে একটা ফর্মুলা বানাইছে। এটা ভাই বিশাল কিছু ছিল তখনকার সময়। এবং আজ থেকে ১১০ বছর আগে, ১১০ বছর আগে চিন্তা করো। তো ওনার পরীক্ষাটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। আমরা একটু আলফা কণা পড়বো। আলফা কণা যখন যায় তখন সেটাকে আলফা রশ্মি বলে। আলফা কণা কি দেখো তো, তোমাদের কিছু ভুল ধারণা আমি এখানে শুধরে দিব, এবং তোমার কাছে মনে হবে যে তোমার হোল লাইফটা ভুল ছিল, মানে হোল লাইফ ওয়াজ এ লাই। সাল না, সব মনে রাখা লাগবে না, কয়েকটা মনে রাখা লাগবে। আলফা কণা ডেফিনেশন কেউ বলে এরকম যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কেউ কেউ এটাকে আলফা কণা বলে, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এবং এভাবে সিম্বলাইজ করে হিলিয়াম 2, এখানে 4, এখানে হচ্ছে 2+। 2 কেন? পারমাণবিক সংখ্যা 2, তাই না? 4 কেন? ওর ভর সংখ্যা হচ্ছে 4। আর 2+ কেন? কারণ হচ্ছে ইলেকট্রন চলে গেছে। এবার দেখো তো কোনো কোমলমতির হৃদয়ে এই প্রশ্ন আসছে কিনা যে ভাইয়া হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় পরমাণু, তো হিলিয়াম যদি নিষ্ক্রিয় পরমাণু হয় তাইলে হিলিয়াম থেকে ইলেকট্রন কেমনে বের করলো? এই বুঝছো না যে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় পরমাণু। সো নিষ্ক্রিয় পরমাণু হইলে তো তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হওয়ার, মানে পরমাণু থেকে ইলেকট্রন বের হওয়ার কথা না। তাহলে নিষ্ক্রিয় পরমাণু কেন ইলেকট্রন দান করলো? চিন্তা করো আমার আমার এই প্রশ্নটা। হিলিয়াম কি আসলে ইলেকট্রন দান করবে? নিজেকে প্রশ্ন করো যে ভাইয়া হিলিয়াম তো নিষ্ক্রিয় পরমাণু, সে কেন ইলেকট্রন দান করবে? তার কি ঠেকা পড়ছে? সারা জীবন শিখে আসছি হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো ইলেকট্রন দানও করে না, এরা গ্রহণও করে না। তাহলে হিলিয়াম এইখানে কেন ইলেকট্রন দান করলো? কি আছে এমন? ওকে, তো তোমরা এটা চিন্তা করতে থাকো। আমরা নামাজের একটা ব্রেক নেই, আমি এসে আনসার দিব না, সবাই একটু চিন্তা ভাবনা করো আর কি। আহ এখানে তো বিভিন্ন এলাকার মানুষ আছে, তো আমি হচ্ছে 6:45 পর্যন্ত দিচ্ছি।
এই সরি কাচ্চা বাচ্চারা, একটু দেরি হয়ে গেল। এই কারো কি মাথা থেকে কিছু বের হয়েছে? হুম? আমার প্রশ্ন ছিল যে হিলিয়াম তো নিষ্ক্রিয় পরমাণু, তো নিষ্ক্রিয় পরমাণু হইলে তো এখান থেকে ইলেকট্রন বের হবে না, তাহলে দ্বিধনত হিলিয়াম নিউক্লিয়াস আবার কেমনে তৈরি হলো? এবার তোমাদেরকে একটু বলে দেই যে কি ঘটনা ঘটছে। আসলে মেইন কথা হচ্ছে, ঠিক আছে দ্বিধনত হিলিয়াম নিউক্লিয়াস আলফা কণা, এবং এটা তুমি পরীক্ষা আসলে এটাই লিখবা, কিন্তু আসলে আলফা কণার ডেফিনেশন ওইটা না। আলফা কণা হচ্ছে এমন একটা কণা যে কণায় দুইটা থাকবে হইতেছে প্রোটন, দুইটা প্রোটন আর হচ্ছে দুইটা নিউট্রন। তো দুইটা প্রোটন আর হচ্ছে, আরে বাবা রে, দুইটা প্রোটন আর হচ্ছে দুইটা নিউট্রন। তো মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু পরমাণু আছে, তোমরা বোধহয় এটা জানো যে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি, তারা কি হয়, রেডিও অ্যাক্টিভ হয় না? এটা তো মনে হয় জানো, তাই না? যে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি, ওদেরকে আমরা রেডিও অ্যাক্টিভ পরমাণু বলি, অথবা ওদেরকে আমরা বলি হতেছে তেজস্ক্রিয় পরমাণু। তো ওই পরমাণুগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হইতেছে ওরা ওদের থেকে বিভিন্ন কণা বা রশ্মি অফুরন্তভাবে প্রতিনিয়ত বের করতে থাকে, জানো এটা? তেজস্ক্রিয় একটা পরমাণু, যেমন ধরো রেডিয়াম অথবা থোরিয়াম অথবা হচ্ছে ইউরেনিয়াম, এই পরমাণুগুলো ওদের ভেতর থেকে বিভিন্ন কণা রশ্মি প্রতিনিয়ত বের হইতে থাকে, বের করতে থাকে, বের করতে থাকে। তো দেখা যায় যে ওই পরমাণুগুলো রেডিও অ্যাক্টিভ পরমাণু বা নিষ্ক্রিয়, ওই যে কি বলে, তেজস্ক্রিয় পরমাণুগুলো এমন করে কিছু কণা বের করে যে কণাতে দুইটা আছে হচ্ছে প্রোটন, ধরলাম এটা হতেছে প্রোটন, দুইটা প্রোটন আছে আমার কাছে, আর এখানে আছে হচ্ছে দুইটা ইলেকট্রন, সরি দুইটা নিউট্রন। তো এই চারটা কণা মিলে একটা কণা তারা হচ্ছে রিলিজ করে। এখন দেখো তো ভাই, এই যে যে চারটা কণা তৈরি হইলো, মানে চারটা কণা মিলে নতুন একটা কণা যে তৈরি হয়েছে, সেই কণায় যা যা আছে হিলিয়াম 2+ কি তাই তাই আছে না? এই হিলিয়াম 2+ এখানে কি আছে? এখানে আছে দুইটা প্রোটন আছে, দেখো দুইটা প্রোটন আছে। এখানে আবার কি আছে, দুইটা নিউট্রন আছে না? তো দেখা যায় আলফা কণাতে যা যা থাকে, আলফা কণাতে যা যা থাকে ওই হিলিয়াম 2+ তাই তাই থাকে। এই জন্য আমরা এটাকে আলফা কণা বলি। তো আলফা কণার ডেফিনেশন কি হওয়া উচিত ছিল জানো? আলফা কণার ডেফিনেশন হওয়া উচিত ছিল যে কণায় দুইটি প্রোটন এবং দুইটি নিউট্রন থাকে সেই কণাকে আলফা কণা বলা হয়। আবারও বলছি, আলফা কণার ডেফিনেশন হওয়া ছিল যে কণায় দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন থাকে সেটাকে আলফা কণা বলা হয়। কোইনসিডেন্টলি দেখা যায় সেই কণা আর হিলিয়াম নিউক্লিয়াস, এদের জিনিসপত্র এক হয়ে মিলে গেছে। তো এই জন্য এটা আলফা কণার ডেফিনেশন না, এইটা অরিজিনালি আলফা কণার ডেফিনেশন। বাট সমস্যাটা কি হয় জানো, তোমাদের বইয়ে এইটা লেখা, তোমাদের স্যাররা এটা পড়ায়, তোমাদের স্যাররা পরীক্ষা এটা এক্সপেক্ট করে, তো এটা না লিখলে স্যাররা নাম্বার দেন না, এটা খুবই দুঃখজনক। সবাইকে কি বুঝাতে পারছি কাঁচা বাচ্চারা? তাহলে আলফা কণার ডেফিনেশন কি, দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন, এই চারটা কণা নিয়ে যে নতুন কণা তৈরি হয় তাকে বলা হয় আলফা কণা। এবং দেখা যায় যে এই যে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন সেটা আবার কিসে থাকে, দ্বিধানাত্মক হিলিয়াম নিউক্লিয়াসে থাকে। এই জন্য দ্বিধানাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা অনেক সময় আলফা কণায় বলে থাকি। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? পরীক্ষা দিবা, এটা পরীক্ষা এটা দিবা, এই যে এটা এক্সামে লিখবা, কারণ স্যাররা এটা তোমার কাছে চাইবে। ওটা লিখলে অনেক স্যাররা আসলে কেটেও দিতে পারে, কারণ হচ্ছে এটা এটা অভিজ্ঞতা আছে, এটা লিখলে হচ্ছে কেটে দিবে, কারণ স্যাররা তো এটা এভাবে চিন্তা করেন না। এবার দেখি উনি আসলে কি পরীক্ষাটা করছিল, ওনার পরীক্ষাটা একটু বোঝা যায়, আলফা কণা পরীক্ষা। তো আলফা কণা পরীক্ষা তোমরা সবাই দেখছো, আমি তোমাদেরকে একটু অ্যানিমেশন করে তারপর হচ্ছে দেখাই যে আলফা কণা উনি কি করছিল। তো আমার কাছে ইন্টারনেট আছে, আমি তোমাদেরকে একটু সার্চ দিয়ে দেখাই অ্যানিমেশন দিয়ে যে আলফা কণা এক্সপেরিমেন্টটা কি ছিল। আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, আমি তোমাদেরকে অনেক স্লো দেখাবো, সমস্যা নাই, যেন তোমরা খুব সহজে ভালো মতো বুঝতে পারো। একটা সুন্দর অ্যানিমেশন আছে, ইন্টারনেটে পাওয়া যায়।
এই যে পাওয়া গেছে। শোনো, দ্বিধনাত্মক মানে হতেছে, আমাকে পারমিতা জিজ্ঞেস করছে, দ্বিধনাত্মক মানে হচ্ছে দুইটা চার্জ থাকবে। শিখন নিজস্ব অ্যানিমেশন ভিডিও আছে, শারমিন আক্তার, হ্যাঁ আছে, বাট এইটা বেশি সুন্দর, এটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি, বুঝছো? তো উনি করছিল কি, প্রথমত উনি কিন্তু আবিষ্কার করতে কি চাইছিল, আবিষ্কার করতে চাইছিল পরমাণু। দেখো, বোঝার চেষ্টা করো যে রাদারফোর্ড কিন্তু পরমাণু আবিষ্কার করতে চাইছিল, তার উদ্দেশ্য হতেছে পরমাণু আবিষ্কার করা। তো সে কি করছিল, আলফা কণা ছোড়ার মাধ্যমে পরমাণু আবিষ্কার করছিল। তো উনি কি কি করছে দেখো, এইখানে এই যে একটা কৌটা দেখছো, এটা হচ্ছে একটা বাক্স যার মধ্যে সে একটা রেডিও অ্যাক্টিভ পরমাণু নিচ্ছিল। রেডিও অ্যাক্টিভ পরমাণু মানে হইতেছে যেখান থেকে আলফা কণা বের হয়। তো তুমি কাইন্ড অফ বলতে পারো যে এইটা হচ্ছে আমাদের আলফা কণার সোর্স। আস্তে আস্তে দেখবে বুঝে যাবে এগুলা। তো এটা হচ্ছে আলফা কণার সোর্স। এই যে সবুজ রঙের একটা পর্দা দেখছো, এই সবুজ রঙের যে পর্দাটা এখানে আছে, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, ZnS, জিঙ্ক সালফাইডের পর্দা। এই যে সবুজ রঙের এখানে। তারপর এই যে এখানে একটা টর্চ লাইটের মতো দেখছো, টর্চ লাইট। এই টর্চ লাইটের যে এটা এটা হইতেছে একটা সেন্সর। কি সেন্সর? আলফা কণা যখনই হইতেছে এই জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে, কি বললাম, আলফা কণা যখনই জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে, তখনই না এখানে একটা লাইট জ্বলে, একটা সিগন্যাল পাই। কি বললাম, যে আমাদের এখানে প্রথমত কি আছে, একটা আলফা কণার উৎস আছে, এর ভিতরে একটা তেজস্ক্রিয় পরমাণু আছে। এর ভিতরে একটা তেজস্ক্রিয় পরমাণু আছে, তেজস্ক্রিয় পরমাণুটা আলফা কণা ছড়ায়। এটা আসলে একটা কাঠের বক্স, মাটি দিয়ে কাঠ একটা বক্স বানানো হয় যেন ওই তেজস্ক্রিয়তা অন্যদিকে ছড়ায় না যায়। কারণ তুমি যদি তেজস্ক্রিয়তাতে এক্সপোজড হও, তখন তোমার তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো একটা ছিদ্র আছে, সেখান দিয়ে আলফা কণা বের হয়। আর এটা একটা পর্দা, পর্দাটা কিসের তৈরি? জিঙ্ক সালফাইডের পর্দা। তো এই জিঙ্ক সালফাইডের পর্দাটা আসলে কি করে, ও যখনই আলফা কণা ওর গায়ে পড়ে, তখনই দেখো ওই যে লাইট জ্বলতেছে, ওই লাইটটা ডিটেক্ট করে হইতেছে এই সেন্সর। তো এই সেন্সরের কাজ হচ্ছে লাইট ডিটেক্ট করা, মানে আলফা কণা যখনই এখানে হিট করবে, তখনই ও ডিটেক্ট করে যেখানে আলফা কণা হিট করছে। আচ্ছা, তাহলে এবার একটু দেখি, যদি আমি হইতেছে একটু প্লে করি, দেখো এই হইতেছে আমাদের একটা লেড কন্টেইনার উইথ এ ন্যারো হোল, একটা সীসার কন্টেইনার যেখানে একটা ছোট্ট ছিদ্র আছে। ওকে, এখানে মাঝখানে সেটা পাত রাখছিল, সেটা হচ্ছে গোল্ডের পাত, স্বর্ণের তৈরি একটা পাত। এগুলো নিয়ে কথা হবে, সমস্যা নাই। তো আমি এবার প্লে করি। প্রত্যেকটার পরিচয় এখানে ওরাই দিছে। দেখো এখানে বলছে আলফা পার্টিকেল এমিটিং সোর্স, মানে এইটা হইতেছে আমাদের সেই পরমাণু যে আলফা পার্টিকেল হইতেছে আমাদেরকে বিচ্ছুরণ করে। তারপরে দেখো যে বিম অফ আলফা পার্টিকেল, বিম মানে রশ্মি, এই যে এইটা হইতেছে আমাদের আলফা পার্টিকেলের রশ্মি, বুঝছো? এই যে জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন, এটা জিঙ্ক সালফাইডের পর্দা। তো সে হচ্ছে এরকম একটা এক্সপেরিমেন্ট করছিল, এই যে দেখো। এখন এই এক্সপেরিমেন্টে কি দেখা গেছে, স্বর্ণের পাত কিন্তু বেশ ভালোই পুরু নিছিল, সে 0.304 মিলিমিটার স্বর্ণের পাত নিছিল। তো আলফা কণাগুলো ম্যাক্সিমাম দেখছো স্বর্ণের পাত ভেদ করে এই যে এইখানে সরাসরি এসে হিট করে। ম্যাক্সিমাম আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে সরাসরি হিট করে। ওইটা আবার এখানে একটু জুম করে দেখানো হয়েছে, যে দেখো আমি যখন এটা প্লে করব, ওই যে দেখছো নিচে অনেক লাইট, অনেকগুলো সিগন্যাল পড়ে, যে ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি হইতেছে স্বর্ণের পাত ভেদ করে এইখানে গিয়ে হিট করে একেবারে সরাসরি চলে যায়। মানে স্বর্ণের পাতকে ম্যাক্সিমাম আলফা কণা কিন্তু তারা বাধা দিতে পারে না, ম্যাক্সিমাম আলফা কণা এখানে চলে যাচ্ছে। এরপরে দেখি এরপরে কি হয়। তো দেখো তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, এইখানেও কিন্তু মিট মিট করে দুই একটা আলো জ্বলে, মিট 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 করে দুই একটা আলো জ্বলে। তো আমরা এই সেন্সরটাকে একটু বাম পাশে নিয়ে আসবো, সেন্সরটাকে একটু বাম পাশে নিয়ে আসবো, দেখবো যে এইখানে আসলে কোনো আলো আছে কিনা বা কোনো আলফা কণা আসে কিনা। দেখা গেল দেখো এইখানে কিন্তু আলফা কণা আসে, বাট খুবই কম, খুবই কম। এইখানে খুবই কম আলফা পার্টিকেল আসে, দেখবে এখানে খুব মিট মিট করে সিগন্যাল পাই। ওই যে দুই একটা মাঝে মধ্যে পাই, দুই একটা মাঝে মধ্যে পাই। এইখানে তো আরো কম, ওই যে একটা পাওয়া গেছে। তাহলে রেজাল্টটা কি হলো, ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি চলে যায়, কোনো রকমের কোনো বাধাপ্রাপ্ত হয় না। খুব কম সংখ্যক আলফা কণা একটু বেঁকে টেকে যায়। আর তারপরে হইতেছে খুব খুবই কম, খুবই রেয়ার,
বিপরীত দিকে ফেরত আসে। এখন জুম ইন করে দেখানো হচ্ছে, এই যে স্বর্ণের পাত, স্বর্ণের পাত, স্বর্ণের পাত। তাহলে এটা কি করা হয়েছে বুঝছো? স্বর্ণের পাতটাকে জুম করে দেখানো হয়েছে, জুম করে, যে এই যে আলফা কণা যে এখান থেকে আসবে, তো দেখো এই হচ্ছে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, আর এই পিচ্ছে একটা নিউক্লিয়াস, 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 খুবই পাতলা নিউক্লিয়াস। তো কি হয়েছে দেখো, যেহেতু পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, আলফা কণাগুলো না সরাসরি চলে যাচ্ছিল, সরাসরি চলে যাচ্ছিল। আর দুই একটা ওই যে দেখো এইখানে ঠুন্না খেয়ে তারপর পেছন দিকে ফেরত আসে। তাহলে আমি আশা করি তোমাদেরকে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা খুব ভালো মতো বোঝাতে পারছি। এবার তোমাদেরকে বলি, অনেকে জিজ্ঞেস করছো যে এই যে এই হচ্ছে আমাদের লেড ব্লক নিচ্ছে, লেড ব্লক কেন নিচ্ছে? যেন তেজস্ক্রিয়তা চারিদিকে ছড়ায় না যায়। তারপর হচ্ছে রেডিয়াম নেওয়া হয়েছিল যেটা আলফা কণা ছড়ায়। তারপরে দেখো ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি চলে যায় জিঙ্ক সালফাইডের পর্দা, আর স্বর্ণের পাতের পুরুত্ব হইতেছে, এটা একটু বলে দিই, এটা কোনো কোনো বইয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে এটা দেওয়া হচ্ছে এরকম 0.1234 এত সেন্টিমিটার। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে বুঝছো, শুধু বইয়ে বইয়ে না, ওয়েবসাইটেও গিয়ে কোনো কোনো ওয়েবসাইটে দশমিকের পরে 0.3টা দেওয়া, কোনো ওয়েবসাইটে দশমিকের পরে 0.4টা দেওয়া। তো এইটা বোধ হয় বেশি স্বীকৃত। তাহলে সবাই কি একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। আসমা আক্তার বলছে আলফা কণা ছড়াতে ছড়াতে কি একসময় শেষ হয়ে যায় না? হ্যাঁ, একসময় শেষ হয়ে যায়। অনুপ্রভা কি? ওই যে অনুপ্রভা কি পড়ে আপাতত যে সিগন্যালটা আমরা পাই না, লাইটটা জ্বলে না, ওই লাইটটা হইতেছে অনুপ্রভা, এইটুকু একটু ধরে নাও। আপাতত আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি সেই সিগন্যালটা হইতেছে অনুপ্রভা। তাহলে আমি সবাইকে একটু পুরো ব্যাপারটাকে রিভিউ করি, তাহলে দেখবা যে বই পড়তে সুবিধা হবে। আমরা একটা লেড ব্লক নিচ্ছি, যার মধ্যে একটা পরমাণু নিয়েছিলাম, পরমাণু হচ্ছে রেডিয়াম পরমাণু, যে পরমাণুটা তেজস্ক্রিয়। পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সে হচ্ছে আলফা কণা ছড়ায়। আমি একটা স্বর্ণের পাত নিছি, তার পুরুত্ব কত? 0. ভাই 3টা 0 4 অথবা 4টা 0 4, কন্ট্রোভার্সিয়াল জিনিস ভাই, পরীক্ষায় আসবে, একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। কি হইলো, ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি হইতেছে এই জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করে, এবং আমরা সেখানে একটা লাইট পাই, একটা সিগন্যাল পাই, ওই সিগন্যালটাকে অনুপ্রভা বলা হয়। অনুপ্রভাকে ইংলিশে বলা হয় হইতেছে ফসফোরেসেন্স। ফসফো RESCENCE, ওকে, ফসফোরেসেন্স বলে। তো এই সিগন্যালটাকে আমরা বলি হইতেছে ফসফোরেসেন্স, ভালো কথা, জিঙ্ক সালফাইডের অনুপ্রভা। এবং ম্যাক্সিমাম আলফা কণায় সরাসরি চলে যায়, খুব কম সংখ্যক হচ্ছে একটু বেঁকে যায়, আর খুবই কম সরাসরি বিপরীত দিকে ফেরত আসে। তো এই হচ্ছে আমাদের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। তাহলে ইনগ্রেডিয়েন্ট কি আছে? এখন আমাকে বলো তো ভাই, রাদারফোর্ড তো পরমাণু আবিষ্কার করছিল, তো সে আসলে কোন পরমাণু আবিষ্কার করছিল? পরমাণু তো যেমন সিলভারের পরমাণু হয়, সোডিয়াম পরমাণু হয়। আমার প্রশ্ন হতেছে রাদারফোর্ড কোন পরমাণু আবিষ্কার করছিল? একজন জিজ্ঞেস করছে প্রতিপ্রভা কি, এগুলো আসবে সব। এক ক্লাসে সব শিখে ফেললে তাহলে পরের ক্লাসে শাওন ভাইকে তো দরকার হবে না। আমার প্রশ্ন হচ্ছে রাদারফোর্ড কোন পরমাণুর মডেল আবিষ্কার করছিল? মনে রাখবা, রাদারফোর্ড স্বর্ণের পরমাণুর মডেল আবিষ্কার করছিল। রাদারফোর্ড গোল্ড পরমাণুর মডেল, মানে ওইটা দিয়ে বের করে বাকি সবার জন্য সে অ্যাপ্লাই করছে। মডেল আবিষ্কার করেছিল। মানে ওনার যে পরমাণুটা ছিল সেটা আসলে গোল্ড পরমাণু ছিল, বুঝছো? অনেকে এখানে ভুল বোঝে, অনেকে মনে করে রাদারফোর্ড বোধহয় রেডিয়ামের পরমাণু বের করছিল। না, রেডিয়ামের এখানে কোনো কাজ না, রেডিয়ামের কাজ হচ্ছে আলফা কণা তৈরি করা। অনেকে মনে করে রাদারফোর্ড মনে হয় জিঙ্ক সালফাইডের জিঙ্কের পরমাণু আবিষ্কার করছিল। না, জিঙ্ক সালফাইডের কাজ হচ্ছে সিগন্যালটা আমাকে দেওয়া। তো তার মেইন পরমাণু ছিল হচ্ছে গোল্ড। এই অনুপ্রভা কি? অনুপ্রভা হইতেছে কি এখন জানার দরকার নাই। আপাতত চিন্তা করো, অনুপ্রভা মানে একটা লাইট জ্বলে, ওই যে মিট মিট করে একটা লাইট জ্বলে, এটাকে অনুপ্রভা বলা হয়। অনুপ্রভা সামনে আসবে। তো আমরা পর্যবেক্ষণ দেখি। অধিকাংশ, অধিকাংশ মানে কত পার্সেন্ট? সবাই লিখে নাও, 99% সরাসরি চলে যায়। অল্প সংখ্যক আলফা কণা গতিপথ বেঁকে যায়, আর খুবই অল্প সংখ্যক, প্রতি 20,000-এ একটা আলফা কণা বিপরীত দিকে ফেরত আসে। এই 3টা পয়েন্ট সবাই লিখে নাও, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন গোল্ড ইউজ করছে? খুব ভালো একটা পরমাণু। দেখো, গোল্ড একটা নিষ্ক্রিয় পরমাণু,
তো আমি যদি এখানে নিষ্ক্রিয় পরমাণু না নিয়ে সক্রিয় কোনো পরমাণু নিতাম, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ওরা আলফা কণার সাথে বিক্রিয়া টিক্রিয়া করতে পারতো, আবার এগুলো তো অনেক স্টেবলও না। কিন্তু গোল্ড হচ্ছে খুব স্টেবল একটা পরমাণু। তোমরা জানো স্বর্ণ কিন্তু কিছু দিয়ে ক্ষয় হয় না, স্বর্ণ পানির নিচে ভালো থাকে, স্বর্ণকে নষ্ট করা বেশ কঠিন কাজ। তো সেখান থেকে গোল্ড পরমাণু ব্যবহার করা হয়েছিল। লিখা হলে সবাই একটু ডান লিখবা। তাহলে আমরা যে পরীক্ষাটা করছি তার অনুসিদ্ধান্ত কি ছিল? ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি বিপরীত কি বলে সোজাসুজি ভেদ করে চলে যায়, খুব অল্প সংখ্যক আলফা কণা হচ্ছে গতিপথ বেঁকে যায়, আর খুবই কম, প্রতি 20,000-এ একটা। আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করছে বেঁকে কেন যায়? ওই যে ধরো এরকম, এইখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, আর আমাদের আলফা কণা যদি ভাই এইখানে ধাক্কা খায় তখন এরকম বেঁকে যাবে না? নর্মালি চিন্তা করো, তুমি একটা বল দিয়ে কোনো একটা হচ্ছে কিছুতে ঢিল মারছো, তো মাঝখানে লাগলে তো ফেরত আসবে, বা কোনায় লাগলে তো হইতেছে বাঁকে যাবে। জিঙ্ক সালফাইড পর্দা ইউজ করা হয়েছিল, জিঙ্ক সালফাইড ছাড়া ওই অনুপ্রভা দেখা যায় না। এবার আসে সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে এখানে কয়েকটা সিদ্ধান্ত আছে, তোমাদেরকে একটু বলে দেই, তুমি যদি এক এক করে পড়ো তাহলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম সিদ্ধান্ত, আচ্ছা খেয়াল করছো যেহেতু একটা পরমাণুতে ম্যাক্সিমাম আলফা কণা চলে গেল, ম্যাক্সিমাম আলফা কণা চলে গেল, তার মানে কি পরমাণুর ম্যাক্সিমাম জায়গা কি কম্প্যাক্ট নাকি ফাঁকা? আমাকে এটা বলো। আমরা নিজেরা নিজেরা কিছু সিদ্ধান্ত নিব, তারপরে সেগুলো দেখবো বইয়ে কি লেখা আছে। তো আমি এখানে যাবই না, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। ম্যাক্সিমাম আলফা কণা চলে গেছে, তাহলে পরমাণুর কি ম্যাক্সিমাম জায়গা ফাঁকা নাকি ম্যাক্সিমাম জায়গা পূর্ণ? গুড, পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। সবাই পারছে, মাশাআল্লাহ। কারণ আলফা কণা সব চলে গেছে, তার মানে আলফা কণার হাতে বাধা দেওয়ার মতো কেউ নাই, তো পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। তারপরে দেখো, খুব কম সংখ্যক আলফা কণা কিন্তু ধাক্কা খায়, ওই যে অংশটা ধাক্কা খায় ওইটাকে উনি বলছে নিউক্লিয়াস। কি বললাম? খুব কম সংখ্যক আলফা কণা ধাক্কা খাইছে, তো যে অংশে ধাক্কা খাইছে ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি হইতেছে নিউক্লিয়াস। তাহলে কাঁচা বাচ্চারা, নিউক্লিয়াসের আকার কি বড় নাকি নিউক্লিয়াসের আকার ছোট? একটু চিন্তা করো তো। প্রশ্ন হচ্ছে খুব কম সংখ্যক আলফা কণা ধাক্কা খায়, প্রতি 20,000-এ একটা। তো সেটা তো ভাই যদি নিউক্লিয়াস বড় হইতো তাহলে তো ভাই প্রতি দুইটাতে একটা করে ধাক্কা খাইতো, বাট ধাক্কা খাইছে প্রতি 20,000-এ একটা। সো নিউক্লিয়াস খুবই ছোট। তোমাদের যে ছবিতে দেখাইছিলাম যদি এরকম হয়, ধরো এরকম একটা পরমাণু হয়, নিউক্লিয়াস এরকম এত ছোট, তাহলে আমরা প্রথম স্টেটমেন্ট বলতে পারি যে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। দ্বিতীয় স্টেটমেন্ট, পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, কারণ নিউক্লিয়াস ভারী দেখেই কিন্তু সে ধাক্কা খেয়ে ফেরত আসছে, সে ধাক্কা খেয়ে দিক বাঁকাইছে। এরপরে সে নিউক্লিয়াসের চার্জ কি হবে? অবশ্যই পজিটিভ। এটার লজিক কি? আলফা কণাও পজিটিভ, আবার সে নিউক্লিয়াসের সঙ্গে ঠুন্না খেয়ে বিপরীত দিকে আসে, মানে বিকর্ষিত হয়। সো পজিটিভ পজিটিভ কিন্তু বিকর্ষিত হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, কারণ কি আলফা কণাও পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীত দিকে আসছে, তাহলে সেও পজিটিভ চার্জ, সুতরাং নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ। তুমি নিজে কতগুলো পয়েন্ট বানাইতে পারো দেখো তো। তারপরে আসি ভাই, পরমাণু তো আসলে চার্জ নিরপেক্ষ, পরমাণুতে তো চার্জ নাই, আলটিমেটলি তো সোডিয়ামের কোনো চার্জ নাই। তাহলে নিউক্লিয়াসে যে পরিমাণ পজিটিভ চার্জ আছে, বাইরে সেই পরিমাণ নেগেটিভ চার্জ আছে। তুমি যদি ভাই পয়েন্ট আকারে আকারে আসো, দেখবে পড়াশোনা খুব সহজ। কি বললাম ভাই? নিউক্লিয়াসে যে পরিমাণ পজিটিভ চার্জ আছে, বাইরে অবশ্যই সেই পরিমাণ নেগেটিভ চার্জ আছে, তা না হলে তো পরমাণুতে চার্জ থাকতো। এখন সেই নেগেটিভ চার্জগুলো ক্যারি করে কি? ইলেকট্রন। ইলেকট্রন কিসের মতো থাকে? সৌর মডেলের মতো থাকে, তার জন্য তার মডেলকে কি বলা হয়? সৌর মডেল বলা হয়। তো তুমি নিজের মতো করে সিদ্ধান্ত নিলা, এখন দেখো বইতে কি লেখা আছে। তাহলে আমি তোমাকে হচ্ছে পয়েন্ট আকারে বলে দেই, ম্যাক্সিমাম আলফা কণা চলে যায়, এগুলো তোমাকে লিখতে হবে না, আমি বলতেছি যে তুমি নিজের মতো করে বানাও। ম্যাক্সিমাম আলফা কণা চলে যায়, তাহলে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। অল্প সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফেরত আসে, তাহলে নিউক্লিয়াস খুব ছোট। যেহেতু বিপরীত দিকে ফেরত আসে, আলফা কণা পজিটিভ, নিউক্লিয়াসও পজিটিভ। আবার পরমাণুতে যেহেতু কোনো চার্জ নেই, সুতরাং পজিটিভ চার্জের সমান সংখ্যক নেগেটিভ চার্জও থাকতে হবে। সেই নেগেটিভ চার্জকে আমরা কি বলি? ইলেকট্রন বলি। ইলেকট্রন কার মতো থাকে? সৌরজগতের মতো থাকে, তার জন্য তার মডেলকে কি বলা হয়? সৌর মডেল। শেষ। এত কষ্ট কেন করতে হবে? আমি কি বুঝাইতে পারছি কিভাবে চিন্তা করতে হয়? এবার দেখি চলো তোমাদের বইয়ে কি বোরিং কথাবার্তা লেখা আছে। প্রথমত, সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র কণা। এর দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এ তুমি জানো। নিউক্লিয়াস কি?
খুবই ছোট ধনাত্মক চার্জ যুক্ত দেখো, এবং এটাকে নিউক্লিয়াস বলে। সমগ্র আয়তন পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পঞ্জীবিত থাকে। তারপর হচ্ছে সোলার সিস্টেম বলে। তারপরে হচ্ছে চার্জ নিরপেক্ষতা, মানে পরমাণুতে কোনো চার্জ নাই। আর পরমাণুর স্থায়িত্ব। সো বুঝতে পারছো যে তোমাকে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে। আমি তোমাদেরকে এটুকু একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তো তোমাদের জন্য এই সিদ্ধান্তগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে, সবাই সুন্দর করে খাতায় লিখে নিবা বইয়ের মতো করে। পারবো তো সবাই? হ্যাঁ, সিকিউতে আসে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমরা শিখলাম আলফা কণা পরীক্ষা, আমরা শিখলাম হইতেছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আগামী ক্লাসে আমরা সীমাবদ্ধতা দিয়ে শুরু করব। সবাই কি খাতায় লিখে নিতে পারবা? এগুলো এইটা লিখো না, তোমার বইতে যেটা লেখা আছে তুমি সেটা লিখো। এটা হয়তো কোন একটা বই থেকে নেওয়া হয়েছে, বাট অন্য বইতে হয়তো অন্য কিছু থাকতে পারে। বাট দিন শেষে দেখবা ঘোরায় ফেরায় কথা একই। মানে তুমি যদি সঠিক কথা বলো, ওই প্রতিটা বইতে হয়তো ভিন্ন ভাষায় লেখা আছে, বাট একই কথা লেখা আছে। তো আমি কিন্তু সবার হোমওয়ার্ক মানে চাই যে হচ্ছে একটু নিজে লিখো, কোথাও দেওয়ার দরকার নেই। খাতায় লিখে রাখবা যে রাদারফোর্ড মডেলের স্বীকার্যগুলা। আগামীকাল আমরা সীমাবদ্ধতা দেখব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই চিল করো। আর এখনো বই পড়তে হবে না, বই শুধু রাদারফোর্ড মডেলের এই স্বীকার্যগুলো দেখবা। কবে বই পড়তে হবে, কিভাবে বই পড়তে হবে আমি বলে দিব না। আজকে আর প্যারা আমরা না নেই। ঠিক আছে ভাইয়া? তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।